হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে পরিমিতি মেনসুরেশন যে রয়েছে তাতে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে আয়তক্ষেত্র দিয়েই আজকে শুরু করব। আয়তক্ষেত্র আছে, ত্রিভুজ আছে, বর্গক্ষেত্র আছে, বৃত্ত বা সার্কেল আছে। তো একাধিক চ্যাপ্টার রয়েছে। তো আমি এরপরে ক্রমান্বয়ে সেই সমস্ত চ্যাপ্টারগুলো একের পর এক আমি ক্লাস নেব। তো আজকে শুরু করছি আয়তক্ষেত্র দিয়ে। তো সামনে তোমাদের যে পরীক্ষা আছে, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বলো, ডাব্লিউবিসিএস, তারপর এসএসসির বিভিন্ন পরীক্ষা, সিজিএল পরীক্ষা আছে, জিডিএ আছে। তো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই পরিমিতি থেকে অঙ্ক আসে। তো সেই দিক থেকে এই চ্যাপ্টারগুলো যেই কারণে তোমাদেরকে আমি করাবো। তো আজকে যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে প্রথমেই দেখো কয়েকটা বেসিক যে ফর্মুলা, সেই ফর্মুলা আমি লিখেছি, তোমরা এগুলো জানো, তবু তোমাদের স্মরণের জন্য। আয়তক্ষেত্রে যদি পরিসীমা বলে, পরিসীমা মানে কি টোটাল যে কোনো একটা যদি আয়তক্ষেত্র থাকে তার যে চারটে বাহু বলতে কি না, দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ, তো সেগুলোর যদি যোগফল করি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা হচ্ছে কি পরিসীমা। পরিসীমা মানে চারদিকে যে বাহুগুলো আছে তার যোগফল। ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি গুণ করি তাহলে হবে, তাহলে দৈর্ঘ্য কোত্থেকে পাবো, এখান থেকেই পাবো। দৈর্ঘ্য জানতে গেলে ক্ষেত্রফল থেকে আমি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবো, বা প্রস্থ জানতে চাইলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে আমি ভাগ করবো, তাহলে সেক্ষেত্রে বেরিয়ে যাবে। আর কর্ণ যেটা আছে, সেই কর্ণটা কী হবে না, দৈর্ঘ্য স্কোয়ার এবং প্রস্থ স্কোয়ারের যে যোগফল তাকে যদি আমরা রুট করি তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে না, কর্ণ হয়ে যাবে। তো এছাড়াও এরই রিলেটেড একাধিক ফর্মুলা রয়েছে, সেটা যখন আমি অঙ্ক করাতে যাব সেই অঙ্কর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দেবো। তো এগুলো হচ্ছে বেসিক কতগুলো ফর্মুলা আয়তক্ষেত্রের অঙ্ক করার ক্ষেত্রে। তো আজকে আমি তোমাদের অঙ্ক যেগুলো করাবো বেসিক থেকে শুরু করে আমি সেই ধরনের অঙ্কগুলো করাবো যেগুলো সাধারণভাবে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, পিএসসির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড একটু নিচের দিকে থাকে, কিন্তু এসএসসিতে যে সমস্ত পরিমিতিগুলো থাকে তাদের স্ট্যান্ডার্ড একটু উপরে থাকে। সুতরাং সবগুলো নিয়ে আজকে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে বা পরীক্ষায় এসেছে, সেই ধরনের অঙ্কগুলোই আমি তোমাদেরকে করাবো। তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্কতে বলছে যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। অঙ্ক একদম বেসিকের দিকে, শুরুর দিকে অঙ্ক, সুতরাং তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। এই অঙ্কের ক্ষেত্রে কি দিয়েছে না, দৈর্ঘ্য দিয়েছে, দৈর্ঘ্য এবং আর কি দিয়েছে না, প্রস্থ যেটা আছে এদের কি দিয়েছে না, অনুপাত দিয়েছে। তো কত দিয়েছে না, 4:5, 5:3, ঠিক আছে। এদের অনুপাত দিয়েছে কত না, 5:3, এবং যে পরিসীমা দিয়েছে, পরিসীমা আমরা জানি, তো পরিসীমার ক্ষেত্রে কি আছে না, পরিসীমা আমরা জানি সেটা 2 দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ঠিক আছে। 2 কি আছে না, দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য আর কি আছে না, প্লাস প্রস্থ, ঠিক আছে, প্লাস প্রস্থ। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো, তো এখানে যদি আমি এই যে পরিসীমা আছে তাকে আমরা কি করব না, তাকে যদি আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে কত না, স্রেফ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ বেরিয়ে যাবে। আমরা পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তো এখানে পরিসীমা কত বলেছে এক্ষেত্রে না, পরিসীমা বলেছে 40, কত 48 মিটার। তাহলে 48কে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের বেরিয়ে যাবে কত না, 24, ঠিক আছে। এই তো 24 মিটার যেটা, সেটা হচ্ছে কি না, দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা তাদের হচ্ছে টোটাল যে লেংথ সেটা হচ্ছে কত না, 24 মিটার। এখন এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের কি দিয়েছে না, অনুপাত দিয়েছে। তো অনুপাত টোটাল কত না, 5 আর 3, তো টোটাল অনুপাত হচ্ছে কত না, 8 অনুপাত। তার মানে হচ্ছে কি যে 8 অনুপাত যদি 24 হয় তাহলে সেক্ষেত্রে 1 অনুপাত কত হবে না, 24/8, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না, 3 হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে সহজে আমরা বলতে পারবো যে দৈর্ঘ্য তাহলে কত হবে না, একে আমরা 3 দিয়ে গুণ করব, 3 5 15 মিটার, এবং প্রস্থ যেটা আছে তাকেও আমরা 3 দিয়ে গুণ করব, এবং প্রস্থ সেক্ষেত্রে কত হয়ে যাবে না, 9 মিটার। তার মানে দৈর্ঘ্য এক্ষেত্রে পেয়ে গেলাম 15 মিটার এবং প্রস্থ হচ্ছে কত, 9 মিটার। তাহলে ক্ষেত্রফল যেটা আমাদের বের করার কথা বলেছে, তো সেই ক্ষেত্রফল আমরা সহজে বের করতে পারবো, দুটোকে আমরা গুণ করে ফেলবো, 15 গুণিতক 9, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না, 135 বর্গমিটার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর, বা এইটার ক্ষেত্রে যেটা ক্ষেত্রফল জানতে চেয়েছে সেটাই। সুতরাং অঙ্কের ক্ষেত্রে খুব সহজভাবে আমরা একদম বেসিকের দিকে অঙ্ক, সেটা হচ্ছে কি যে দৈর্ঘ্য প্রস্থ, যখন এই ধরনের অঙ্ক থাকবে, এটাও একটা পরীক্ষা এসেছিল, তো দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়েছে এবং পরিসীমা দিয়েছে, এবং পরিসীমার যে আমরা প্রথমে ফর্মুলা লিখেছিলাম, পরিসীমা হচ্ছে কি না, দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করলে তার দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। তার কারণে একটা আয়তক্ষেত্রে কী হবে,
দুটো দুদিকে দৈর্ঘ্য থাকে এবং দুদিকে প্রস্থ থাকবে, দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ, সেই কারণে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 2 আর 2 কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে কী থাকবে না স্রেফ থাকবে না দৈর্ঘ্য প্লাস প্রস্থ থাকবে। তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হবে না যা পরিসীমা থাকে যে আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে, এবং এক্ষেত্রে এটার ক্ষেত্রে কত না যেহেতু 48 ছিল পরিসীমা, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হচ্ছে না 24 হচ্ছে। তাহলে এখানে টোটাল লেংথ হচ্ছে 24 আর এখানে অনুপাত দিয়েছে 5:3, তার মানে 8 অনুপাতের মান হচ্ছে 24, তাহলে 1 অনুপাতের মান হচ্ছে কত বা 1 ইউনিটের মান হচ্ছে কত 3, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে 5 × 3 = 15 মিটার এবং প্রস্থ হবে 3 × 3 তো 9 মিটার। তাহলে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তো 15 × 9, তো সেক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে 135 বর্গ মিটার। এবারে যে অঙ্ক দেখো, এই অঙ্কটা হচ্ছে CHSL-এ আসা SSC-তে। তো এই অঙ্কটাতে বলছে যে একটি আয়তক্ষেত্রে বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে একটা আয়তক্ষেত্র দিয়েছে, তোমাদের যদি বলি যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দিয়েছে না কর্ণ দিয়েছে এবং আর একটা বাহু দিয়েছে। ঠিক আছে, কর্ণ যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না কর্ণ হচ্ছে 26 সেন্টিমিটার এবং আর একটা বাহু হচ্ছে কত 10 সেন্টিমিটার। তাহলে এই বাহুর ক্ষেত্রে কত মান হবে সেটা তোমাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে সেটা হচ্ছে কি যে আমরা ফর্মুলা যেটা বলেছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে কর্ণ তার ফর্মুলা কি আছে না √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, বা আমরা যেটা জানি যে এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে এটা হচ্ছে কি না 90 ডিগ্রি এবং এটা হচ্ছে কি না সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কোণের ঠিক উল্টো দিকে যেটা থাকে সেটাকে কি বলে না অতিভুজ বলে। তো আমরা একদম শুরুর দিকে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান কি দুটি বাহুর স্কোয়ারের যোগফল। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে আমরা খুব সহজভাবে করতে পারবো যে এখানে যে কর্ণ আছে সেই কর্ণ মানে কত 26 দিয়েছে, তাহলে 26 স্কোয়ার সমান কত হবে না 10 স্কোয়ার। তো 10টা হচ্ছে ছোটো স্পষ্ট, তার মানে এক্ষেত্রে কী হবে প্লাস এর সঙ্গে আর কী হবে না দৈর্ঘ্য স্কোয়ার। ঠিক আছে, তো দৈর্ঘ্য স্কোয়ার এই দুটোকে আমরা কি করব না জাস্ট যেটা আছে সেটা 26 মানে কত হবে না 26 হচ্ছে 676, আর 10 স্কোয়ার মানে কত হচ্ছে না 100 হবে, প্লাস এখানে যেটা ছিল যে দৈর্ঘ্য স্কোয়ার আমরা সরাসরি রেখে দেবো। তাহলে এটাকে দৈর্ঘ্যটাকে আমরা এখানে নিয়ে নিই, দৈর্ঘ্য কী আছে না দৈর্ঘ্য স্কোয়ার সমান কত হবে 676, সেখান থেকে 100 আমরা এর পাশে নিয়ে আসবো, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কত না 576। তাহলে শুধু যদি দৈর্ঘ্য আমাদের জিজ্ঞেস করে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এটাকে আমরা রুট করে দেব, রুট করে দিলে তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে না আমরা উত্তর পেয়ে যাব, এবং সেটা 576 কার রুট করলে কত হবে না এটাকে যদি আমরা রুট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 24 হবে। সুতরাং একটা জিনিস দেখো যে এক্ষেত্রে যেটা ছিল যে আয়তক্ষেত্রের কর্ণ দিয়েছে এবং একটা বাহু দিয়েছে আর একটা বাহু জানতে চেয়েছে। সুতরাং এটার ক্ষেত্রে খুব সহজভাবে আমরা যে ফর্মুলা জানি সেটা হচ্ছে কি যে ছিল কর্ণ মানে কি না দৈর্ঘ্য স্কোয়ার বা প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার, তাকে আমরা রুট করলে হবে, বা রুটটাকে যদি না দিই তাহলে কী হবে কর্ণ স্কোয়ার সমান কি না দৈর্ঘ্য স্কোয়ার বা প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার। ঠিক আছে, তো কর্ণ তো এখানে দিয়ে দিয়েছিল 26 স্কোয়ার কত হচ্ছে 676, তাহলে আর 10 স্কোয়ার প্রস্থ মানে কত 100, আর দৈর্ঘ্য স্কোয়ার আমাদের জানতে চেয়েছে, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য স্কোয়ার কত হবে না এই 100টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে ওভারঅল সেটা 676 মাইনাস 100 তো 576, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার মানে 576, তাহলে দৈর্ঘ্য কত না 576কে রুট করে দেবো, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। এবং এক্ষেত্রে দৈর্ঘ্য যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে কত না 24 সেন্টিমিটার। তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে খুব সহজভাবে আমরা যে আইডিয়া আছে আমরা এটার ক্ষেত্রে যেমন কর্ণর কথাটা বলেছে, কিন্তু আমরা জানি যে যখন বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং তার ঠিক উল্টো দিকে যেটাকে আমরা কি বলে অতিভুজ বলে থাকি। তো অতিভুজ স্কোয়ার সমান কি না অপর যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর স্কোয়ারের কী হবে না বা বর্গের যোগফল। ঠিক আছে, তো সেইটাই আমি লিখেছি এবং সেখান থেকে খুব সহজে আমি দৈর্ঘ্য বের করে ফেললাম, এবং দৈর্ঘ্য কত না 24 সেন্টিমিটার। এরপরের অঙ্ক আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার, কম হলে 800 টাকা খরচ হয়, ঘরের বা মেঝের দৈর্ঘ্য কত। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দিয়েছে যে 2 মিটার যদি কম হয় বা যদি কম হতো তাহলে সেক্ষেত্রে 1000-এর পরিবর্তে কত খরচা হতো না 800 টাকা খরচা হতো। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস দেখো যে 2 মিটারের জন্য খরচ কত হচ্ছে না 1000 মাইনাস 800, সেটাই তো বলেছে আমাদের, তাই না? তো কত টাকা না 200 টাকা।
তো একটা জিনিস দেখো যে বলছে 2 মিটার যদি কম হতো তাহলে 1000 টাকার পরিবর্তে 800 টাকা খরচ হতো। তার মানে কত হতো, 2 মিটারের জন্য কত খরচ কম হতো না 200 টাকা খরচা কম হতো। তাহলে আমরা ঠিক উল্টে বলবো যে 200 টাকা খরচা হয়, ঠিক আছে, 200 টাকা খরচা হয় যখন দৈর্ঘ্য কত না 2 মিটার, ঠিক আছে। তার কারণ দেখো এখানে কি হচ্ছে না, সব জায়গায় যেটা দিয়েছে যে প্রস্থ তো পুরোটাই সমান, সুতরাং 2 মিটার 2 মিটার করে যেটা যাচ্ছে বা যেটার কথা বলি সেটা কি হবে না, প্রস্থ সব জায়গায় একই আছে, তাহলে 200 টাকা খরচা হচ্ছে যখন দৈর্ঘ্য কত না 2 মিটার, তাহলে যখন 1 টাকা হবে তখন সেক্ষেত্রে কত হবে না 2/200 মিটার। আর এক্ষেত্রে টোটাল যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 1000 টাকা খরচ হয়, অরিজিনাল যেটা আছে আর কি। তো 1000 টাকা যদি খরচ হয় তাহলে সেক্ষেত্রে তার দৈর্ঘ্য কত হবে না 2/200 গুণিতক 1000, তাহলে 200 দিয়ে কাটবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 5 হয়ে যাবে, তার মানে 5 দিয়ে 10 মিটার। এটা হচ্ছে কি না এই অঙ্কের ক্ষেত্রে উত্তর, বা যেটা জানতে চেয়েছিল যে দৈর্ঘ্য কত, তো সেটা হচ্ছে কত না 10 মিটার। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে সরাসরি একটা জিনিস, তো সেটা হচ্ছে কি অনেকে বলে প্রস্থর ব্যাপারটা কি, বলে প্রস্থ তো প্রতিটা ক্ষেত্রেই সমান, তাই না, যেটা এটা যদি আয়তক্ষেত্র যদি আমি আঁকি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না প্রস্থ যেটা আছে সেটা কিন্তু সব ক্ষেত্রে সমান। এটা যদি বলে নিই যে এটা হচ্ছে 200 মিটার, এই 200 মিটারের জন্য কত হচ্ছে না 200 টাকা হচ্ছে। তো বাকি যেটা আছে দেখো সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রস্থ সমান কি আছে না ফিক্সড আছে, সুতরাং প্রস্থের ব্যাপারে কিছু নেই। 200 টাকা 200 মিটারের জন্য কত খরচ কম হচ্ছে 1000 - 800, তো 200 টাকা জাস্ট ঘুরিয়ে লিখলাম। তার কারণটা কি না টোটাল যেটা এরিয়া আমাকে বের করতে হবে সেটা টাকার অনুপাতে আছে, তো 200 টাকা খরচ হচ্ছে যখন দৈর্ঘ্য হচ্ছে কত না 2 মিটার, ঠিক আছে। এই 2 মিটারের জন্য কত হচ্ছে 200 টাকা, তাহলে পুরোটার জন্য কত হবে, পুরোটা কত না 1000 টাকা, তাহলে 200 টাকা যদি 2 মিটার হয় তাহলে 1000 টাকা খরচ হলে সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে না 10 মিটার হবে। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর সেটা হচ্ছে কত না 10 মিটার। এবারের অঙ্কটা দেখে নিই। এই অঙ্কটাতে বলছে যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু একাধিকবার এসেছে এবং শুধু এইটার ক্ষেত্রে নয়, এই টাইপেরই অঙ্ক একাধিকবার এসছে। তো এইটার ক্ষেত্রে একটা জিনিস আমরা বলি যে যখন এই ধরনের অঙ্ক থাকবে সেটার ক্ষেত্রে তোমাদের একটা দেখে যে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটোকে আমরা কত ধরবো তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে সুবিধে হবে। তো সেটা আমরা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্যকে ধরবো 20 এবং প্রস্থকে ধরবো কত না 5 ধরবো। কেন বলো তো না দুটোকে যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে 100 হবে, তো সেক্ষেত্রে কত শতাংশ হ্রাস বা কত শতাংশ বৃদ্ধি পাবে, আমরা সবসময় বৃদ্ধি বা হ্রাস যেটা আছে শতাংশের হিসাবে কি করি না সবসময় 100কে ধরি। তাহলে 100কে ধরলে সুবিধা হবে। কেউ যদি বলে যে না স্যার কেন আপনি দৈর্ঘ্য লিখেছেন 20, আমি এটা 20 লিখলাম, এটা 5-এর জায়গায় আমি যদি 10 লিখি তাহলে সেক্ষেত্রে কী হবে, সেটাও সেই অঙ্কটাও হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে না দুটোকে যদি গুণ করি তাহলে 20 × 10 = 200 হবে। সুতরাং 200 হলে লাস্টে যেটা আসবে সেটাকে আবার 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তার কারণ যে হ্রাস বা বৃদ্ধি যেটা শতকরা হিসাব সেটা সবসময় 100-র উপরে হবে। সুতরাং 20 আর এটা যদি 10 ধরো তাহলে 20 × 10 = 200 হবে। সুতরাং লাস্টে যে সলভ করার পরে যেটা বেরোচ্ছে তাকে আবার কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে, তার কারণ আমাকে সবসময় 100-তে নিয়ে আসতে হবে। সেই কারণে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যকে 20 ধরবো, প্রস্থকে 5 ধরবো, তাহলে 20 × 5 = 100, সরাসরি যেটা আসবে সেটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছে সেটা কি বলেছে না দৈর্ঘ্য যেটা বলেছে দৈর্ঘ্য কতটা পেয়েছে আর প্রস্থ কি হয়েছে সেইটার ক্ষেত্রে আমরা দেখে নিই, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো যে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্যের ক্ষেত্রে কি আছে না দৈর্ঘ্য আমরা ধরেছি 20 আর প্রস্থ ধরেছি কত না 5, দুটোকেই হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে না এটা হচ্ছে 20% হ্রাস পেয়েছে এবং এটা কত পেয়েছে না এটা 10% হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস পাওয়ার পরে কত হচ্ছে না 20 যদি 20% কমে যায়, 20-র 20% মানে কত 2 × 2 = 4, 4 কমে গেছে, ঠিক আছে। তার মানে হয়েছে কত না 16 হয়েছে। আর এখানে 5-এর 10% কমেছে, তো যে কোনো ফিগারে 10% মানে কি তার একটার আগে দশমিক ফেলে যা হবে, তো 5-এর 10% মানে কত কমেছে 0.5 কমেছে। তো 5 থেকে যদি 0.5 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না 4.5, বোঝা গেছে। তাহলে আমরা যেটা ধরলাম শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, এই ধরনের একাধিক অঙ্ক এখানে যেমন বলেছে দৈর্ঘ্য 20% কমেছে, প্রস্থ 10% কমেছে, কোণার ক্ষেত্রে বলবে দৈর্ঘ্য 10% বেড়েছে, প্রস্থ 10% বেড়েছে, বা দৈর্ঘ্য 20% বেড়ে গেছে, প্রস্থ 20% কমে গেছে, যেটাই থাক না কেন সরাসরি আমরা যদি 20 আর 5 ধরি 100 ধরি, 100 মানে শতকরার হিসাব করতে আমাদের সুবিধা হবে। তুমি যে কোনো সংখ্যা নিতেই পারো কিন্তু লাস্টে তোমাকে 100-তে কনভার্ট করতে হবে, তবে গিয়ে তোমার কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে এক্ষেত্রে দেখো
দৈর্ঘ্য 20 এবং 5 ধরেছি, দৈর্ঘ্য 20% কমা মানে 2 দিয়ে 4 কমে গেছে, তাহলে কমে কত হয়ে গেছে 20 জায়গায় 16, এবং প্রস্থ 10% কমেছে, তো 5-এর 10% মানে কত 0.5, তো 5 থেকে 0.5 গেলে কত হয়ে গেছে না 4.5 হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এরিয়া বা ক্ষেত্রফল কত হবে, দুটোকে জাস্ট আমরা গুণ করে দেবো, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তো 16কে যদি 4.5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 16×4 = 64 আর 16×5 = 80, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 72 হয়ে যাবে। তাহলে আমাদের ছিল কত না 100 ছিল, এখন কমে হয়ে গেছে কত 72, তাহলে আলটিমেটলি কত শতাংশ কমে গেল না 28% এরিয়া আমাদের কী পাবে না হ্রাস পাবে। বোঝা গেছে? সুতরাং এই যে আমি প্রথমে 100 ধরেছিলাম, সুতরাং যে উত্তর বেরিয়েছে সরাসরি 100 থেকে আমি করে ফেললাম, তাহলে আমার সরাসরি উত্তর হয়ে গেল। কিন্তু এটা যদি 200 হতো, 300 হতো, 500 হতো, তাকে সেইভাবে তোমাকে ভাগ করলে তবে গিয়ে কিন্তু উত্তর আসতো। তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে, এরপরে আরেকটা অঙ্ক করাচ্ছি এই টাইপেরই অঙ্ক, প্রত্যেকটার ক্ষেত্রে যেটা বললাম যে দৈর্ঘ্য এত বেড়েছে, প্রস্থ এত কমেছে, দুটোই বেড়েছে, দুটোই কমেছে, তো শুধু দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ বাড়েনি, যেটাই হোক আমরা যদি এই ধরনের ফিগার নিয়ে নিই 20 আর 5, তাহলে সেক্ষেত্রে দেখবে অঙ্কগুলো কিন্তু খুব সহজে হয়ে যাবে। তাহলে 20 আর 5, আরেকবার বলে নিই, 20% কমেছে মানে 2 দিয়ে 4 কমে 16 হয়ে গেছে, 10% প্রস্থ কমেছে মানে 5-এর 10% মানে 0.5, তো 5 থেকে 0.5 গেলে 4.5, তাহলে ক্ষেত্রফল কত হবে 16 গুণিতক 4.5, তাহলে কত হচ্ছে 72, তাহলে ছিল 100 এখন হয়ে গেছে 72, তাহলে কত শতাংশ হ্রাস পাচ্ছে না 100 - 72, তো 28% হ্রাস পাচ্ছে। এবারের অঙ্ক দেখো ঠিক আগের মতনই এসএসসি সিজিএলে আসা অঙ্ক। তো অঙ্কটা তাকে দেখে নিই। বলছি একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। তো অঙ্ক যেটা করেছি এই টাইপের যত অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম করবে। সেটা হচ্ছে কি যেটা একটু আগে বললাম যে দৈর্ঘ্য যেটা আছে সেটাকে কত ধরবে 20 ধরবে, এবং যেটা প্রস্থ আছে সেটা কি এক করবে না সেটাকে 5 ধরবে, যাতে দুটোর গুণফল কত হচ্ছে না 100 হবে, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যে অঙ্কই আসবে না কেন এই ধরনের পার্সেন্টেজের দিক থেকে দিক, গুণের দিক থেকে দিক, 2 গুণ বেড়েছে, 3 গুণ কমে গেছে, 10% বেড়েছে, 5% কমে গেছে, যেটাই থাক প্রতিটা অঙ্ক কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাহলে এখানে কি দিয়েছে অঙ্কের ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে কি যে দৈর্ঘ্য এবং আর একটা দিয়েছে প্রস্থ। তো এই দুটো যে জিনিস, এই দুটো জিনিসের ক্ষেত্রে কি বলেছে এক্ষেত্রে না দৈর্ঘ্য বলেছে কত না দৈর্ঘ্য তো আমরা করে নিয়েছি আমাদের মতন 20, এবং এটা কত হয়েছে না 5, আমরা যেটা করেছি 20 × 100 হবে ক্ষেত্রফল। এবার এখানে বলেছে কি যে দৈর্ঘ্য অর্ধেক করলে, অর্ধেক মানে কি তাহলে 20 জায়গায় কত হয়ে যাবে হাফ করলে 10 হয়ে যাবে, এবং প্রস্থ যেটা আছে সেটাকে কি বলেছে না 3 গুণ করলে, 3 গুণ মানে কি তা 5-এর যদি আমরা 3 গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 15 হয়ে যাবে। তাহলে আমাদের আসল যেটা বা আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য 20 এবং প্রস্থ 5, ক্ষেত্রফল সেই সময় কত হচ্ছিল 20 × 5 = 100, আগের অঙ্কের ক্ষেত্রে যা বলেছিলাম একই কথা। তো এখানে যে কন্ডিশন দিয়েছে ও যে দৈর্ঘ্যকে যদি অর্ধেক করা হয় তাহলে 20 জায়গায় অর্ধেক করলে কত হবে মানে বাই 2 আর কি, ঠিক আছে, বাই 2 বা 20-র অর্ধেক হচ্ছে কত 10, এবং প্রস্থকে বলছে 3 গুণ করলে, প্রস্থ 5 ছিল 3 গুণ মানে কত 15, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে না 10 গুণিত দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ঠিক আছে, তাহলে 10 গুণিতক 15, তো সেক্ষেত্রে ক্ষেত্রফল বা এরিয়া কত হয়ে যাবে না 150 হয়ে যাবে। তো আমাদের ছিল কত না 100 ছিল, তাহলে কতটা বৃদ্ধি পেল না 150 - 100, তো সেক্ষেত্রে 50% কী হলো না বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। সুতরাং যখনই এই টাইপেরই অঙ্ক আসবে সরাসরি ফর্মুলা বা অন্য কোনো কিছুতে না গিয়ে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক খুব এই ধরনের একাধিক অঙ্ক আছে তো সবগুলোই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, খুব সহজে উত্তর হয়ে যাবে যদি এই ধরনের ফিগার নিই। তোমার মন গড়া তুমি অন্য যে কোনো ফিগার দৈর্ঘ্য ধরলে 20, এটাকে ধরলে 10, এটাকে ধরলে 100, এটাকে ধরলে 50, যা খুশি করতে পারো, কিন্তু লাস্টে কিন্তু এই সরাসরি যে উত্তর সেটা কিন্তু তোমার হবে না। সুতরাং জাস্ট এই ধরনের অঙ্ক থাকলে সরাসরি এভাবেই করবে, দৈর্ঘ্য অর্ধেক করলে আর প্রস্থকে 3 গুণ করলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। ক্ষেত্রফলের পরিবর্তন কি না ক্ষেত্রফল আগে ছিল 100, এখন হয়ে গেল 150, তারপরে 150 - 100, তো ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে না 50% কী হবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। সুতরাং এই টাইপেরই যত অঙ্ক থাকবে সবগুলো ঠিক এই টাইপের করবে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এবং খুব কম সময় দেখা মাত্র তুমি কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবে। এবারের অঙ্কটা আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার। তো এই যে অঙ্ক কিন্তু কি হবে না দুটো জিনিস দিয়ে দিয়েছে, দুটো হচ্ছে কি না আমাদের ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো জিনিসই আমার লাগবে। তো এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সরাসরি আমাদের না দিয়ে আমাদের বলে দিয়েছে কি না দৈর্ঘ্য
প্রস্থ হচ্ছে কত না দৈর্ঘ্যের 60%। তো দৈর্ঘ্যের 60% মানে কি, দৈর্ঘ্যকে যদি আমি 100 ধরি তাহলে সেক্ষেত্রে প্রস্থ কত হবে, তার 60% বা 60 ভাগ। এটা যদি 100 হয় তাহলে এর 60% মানে কত 60, তার মানে দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে সেক্ষেত্রে প্রস্থ কত হবে না 60 হবে। যদি আমরা অনুপাতের দিক থেকে বলি 20 দিয়ে কাটলে কত হবে না 20 5 100 আর 20 3 60, তার মানে সেক্ষেত্রে এদের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ এদের যে অনুপাত সেটা কত হবে না 5:3 হবে। ঠিক আছে, সুতরাং এখান থেকে খুব সহজে আমার দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাত সেটা আমরা বের করলাম, সেটা হচ্ছে কত না 5:3। তো এক্ষেত্রে বলে দিয়েছে যে পরিসীমা কত, পরিসীমা এই অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে পরিসীমা আছে কত না 800 মিটার। ঠিক আছে, 800 মিটার হচ্ছে পরিসীমা। তাহলে 800 মিটার যদি পরিসীমা হয় তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই দুটো কত হবে না, এটাকে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবো, এবং সেটা হচ্ছে কত না 400 মিটার। ঠিক আছে, সরাসরি অঙ্ক আমরা একদম যে পদ্ধতিতে হয় সরাসরি আমরা কনসেপ্ট ক্লিয়ার থাকলে করে ফেলবো। প্রস্থ কত বলছে না দৈর্ঘ্যের 60%, তার মানে দৈর্ঘ্যটাকে আমি 100 ধরলাম, তাহলে এর 60% বা 60% মানে কি তার প্রস্থ 60 হবে। তাহলে দৈর্ঘ্য 100 হলে প্রস্থ 60, তার মানে এক্ষেত্রে যদি ছোট করি অনুপাতের দিক থেকে কত হবে 5:3। এবং এক্ষেত্রে পরিসীমা যদি 800 দিয়েছিল তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে 2 দিয়ে ভাগ করলাম, তো সেক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত না 400 মিটার। তো অনুপাতের দিক থেকে বা এদের অনুপাতের যে যোগফল সেটা হচ্ছে কত না 5 আর 3 8, তার মানে 8 ইউনিট মানে হচ্ছে কত 400, তাহলে 1 ইউনিটের মান কত হবে না 400/8, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 50 মিটার। ঠিক আছে, তার মানে দৈর্ঘ্য কত হয়ে যাবে না, একে আমরা 50 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাবে না 5 5 25 250, আর যে প্রস্থ আছে তাকেও আমরা 50 দিয়ে গুণ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 150 হবে। তো দৈর্ঘ্য আর প্রস্থ আমরা দুটোই পেয়ে গেলাম। একটা দৈর্ঘ্য হচ্ছে কত না দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার এবং প্রস্থ হচ্ছে কত না 150 মিটার। তাহলে সরাসরি ক্ষেত্রফল যেটা হবে সেটা আমরা সরাসরি গুণ করে ফেলবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তো কত হবে, দুটো শূন্য হবে, 25কে 15 দিয়ে 25কে 10 দিয়ে করলে কত হবে না 250, আর তার 5 মানে কত 125, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে 375, বা এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কত না 37,500 হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। এবং এখানে জানতে চেয়েছিল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার, তো সেটা হচ্ছে কত না 37,500 বর্গমিটার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং কনসেপ্ট ক্লিয়ার থাকলে সরাসরি আমরা অঙ্কে চলে যেতে পারবো। যেটা দিয়েছিল এটাও এসএসসি সিজিএলএ পরীক্ষায় আসা এই অঙ্ক, সুতরাং এই টাইপেরই অঙ্ক পরীক্ষায় সাধারণভাবে থাকে। সুতরাং অঙ্ক কিছু কঠিন নেই, একটু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। প্রস্থ দৈর্ঘ্যের 60%, দৈর্ঘ্য 100 হলে প্রস্থ 60, অনুপাতের দিক থেকে 5 আর 3 টোটাল অনুপাত কত না 8, আর এখানে দৈর্ঘ্য আর প্রস্থ হয়ে গেছে কত 400, তাহলে 8 ইউনিট যদি 400 হয় 1 ইউনিট কত 50, তাহলে 5 ইউনিট হচ্ছে 250, 3 ইউনিট হচ্ছে 150, তাহলে দৈর্ঘ্য 250 আর প্রস্থ 150 হলে ক্ষেত্রফল কত হবে না 37,500 বর্গ মিটার। এবারের অঙ্ক কী দিয়েছে আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি আয়তক্ষেত্রে কর্ণ 25 সেন্টিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার হলে পরিসীমা কত সেন্টিমিটার। তো আমরা জানি পরিসীমা যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই লাগবে। তো এক্ষেত্রে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না কর্ণ দিয়ে দিয়েছে। তো কর্ণ আমরা জানি যে কর্ণের সঙ্গে কি আছে না কর্ণ এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, এবং কর্ণকে যদি আমরা করি কর্ণ হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো রুটটাকে তোলার জন্য যদি কর্ণকে স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কি হবে না যেটা দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস আর কি হয়ে যাবে না প্রস্থ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কর্ণ আমাদের দিয়ে দিয়েছে, কর্ণ হচ্ছে কত না 25 সেন্টিমিটার, তাহলে 25 আমরা কর্ণের জায়গায় লিখে দিয়েছি 25 স্কোয়ার, আর দৈর্ঘ্যটাকে আমাদের বের করতে হবে, তাহলে দৈর্ঘ্য যেভাবে ছিল সেভাবে রেখে দিচ্ছি, আর প্রস্থ দিয়েছি কত না 7, তাহলে 7 স্কোয়ার লিখে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যটাকে আমরা যদি বাঁ দিকে নিয়ে নিই তাহলে দৈর্ঘ্য স্কোয়ার সমান কত হয়ে যাবে 25 স্কোয়ার, যদি ও পাশে যায় তাহলে 25 স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে না 7 স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 625 মাইনাস 49, তো সেক্ষেত্রে হয়ে যাবে কত না 576। তাহলে শুধু যদি দৈর্ঘ্য আমাদের বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না এটাকে রুট করতে হবে, এটাকেও রুট করতে হবে, তার মানে সেক্ষেত্রে হয়ে যাবে √576, তো সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কত না 24 কী আছে না সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে কর্ণ সমান আমরা জানি কর্ণ হচ্ছে কি √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো রুটটাকে তোলার জন্য আমরা আগে দুদিকে আমাদের স্কোয়ার করতে হবে, তাহলে কর্ণ স্কোয়ার সমান কী হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার।
তো এখানে কর্ণের মান দিয়েছে 25, প্রস্থের মান দিয়েছে 7। তো সেখান থেকে অনায়াসে আমরা দৈর্ঘ্য সমান কত পেয়ে গেলাম না 24 সেন্টিমিটার। তাহলে এবার সহজেই আমরা করতে পারবো, সেটা হচ্ছে কি না অঙ্কে যেটা দিয়েছিল সেটা হচ্ছে পরিসীমা আমাদের জানতে চেয়েছে। তো পরিসীমা সমান আমরা কি জানি না দৈর্ঘ্য যেটা রয়েছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, এইটাকে কি করতে হবে না 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য সমান কত পেয়েছি না 24 পেয়েছি, আর প্রস্থ তো দেওয়াই ছিল সেটা হচ্ছে কত না 7 ছিল। তার মানে সেক্ষেত্রে হয়ে যাবে কত না 24, আর এখানে কত দিয়েছে না 24 7 31, তার মানে 2 গুণিত 31। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 62 সেন্টিমিটার। বা এই অঙ্কের ক্ষেত্রে যেটা জানতে চেয়েছিল প্রশ্নে সেটা হচ্ছে কি যে পরিসীমা কত সেন্টিমিটার না পরিসীমা হচ্ছে 62 সেন্টিমিটার। তাহলে খুব সহজে আমরা কি আছে না কর্ণের যে ফর্মুলা সেটা হচ্ছে কি যে কর্ণ স্কোয়ার, সেখান থেকে নিলাম কর্ণ সমান হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো সেখান থেকে রুট ভাঙানোর জন্য কর্ণ স্কোয়ার করার সঙ্গে সঙ্গে কী হবে না রুট উঠে গিয়ে দৈর্ঘ্য প্লাস প্রস্থ স্কোয়ার, সেখান থেকে যেহেতু কর্ণ এবং প্রস্থর মান দেওয়া ছিল দৈর্ঘ্য আমরা সহজে পেলাম 24। তো সেক্ষেত্রে আমাদের পরিসীমা হচ্ছে কি না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 24 এবং প্রস্থ হচ্ছে 7। তো সেখান থেকে পরিসীমা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত 62 সেন্টিমিটার। এবারের অঙ্কটা দেখে নিই। এই অঙ্কটা রেলের পরীক্ষায় এসেছিল। অঙ্কটাতে বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4 যদি পরিসীমা 56 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, অঙ্ক খুবই সোজা। এতক্ষণ আমরা যে অঙ্ক করলাম তার থেকে এই অঙ্ক আমরা খুব সহজে করে ফেলতে পারবো। এখানে কি দিয়েছে না দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা দিয়েছে তাদের অনুপাত দিয়েছে। ঠিক আছে, অনুপাত কত দিয়েছে এক্ষেত্রে না 3:4 এই অনুপাত দিয়েছে 3:4 দৈর্ঘ্য এবং প্রস্থ। ঠিক আছে, তো এক্ষেত্রে অনেকে বলতে পারে যে স্যার দৈর্ঘ্যটা ছোটো আর প্রস্থটা বড় দিয়েছে কেন, বলে তুমি তোমার মতন ধরতে পারো। অ্যাকচুয়ালি অঙ্কে যা দিয়েছে তার বাইরে আমরা যেতে পারবো না। রেলের পরীক্ষায় দিয়েছিল দৈর্ঘ্যকে 3 ধরেছে, প্রস্থকে কি ধরেছে 4 ধরেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবি যে দুটোই হয়তো সমান দিয়েছে, তুমি বলে দৈর্ঘ্য তো বেশি হয় বড় হয় বা প্রস্থ কী হবে না ছোট হবে। তো অঙ্কে যা দেবে তার বাইরে তো আমরা যেতেই পারবো না, তাই না। তো দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে কত 3:4 এবং আরেকটা কী দিয়েছে না পরিসীমা দিয়ে দিয়েছে। পরিসীমা আমরা জানি পরিসীমা মানে কি না পরিসীমা হচ্ছে তোমার দৈর্ঘ্য এবং প্রস্থের কী আছে যোগ করে তাকে 2 দিয়ে গুণ করব। তো সেই পরিসীমা এখানে কত দিয়েছি না 56 দিয়েছে, 56। তাহলে শুধুমাত্র দৈর্ঘ্য এবং আর কি হবে না প্রস্থ এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না পরিসীমাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 56 আছে তাই তো, 56কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 28 হবে। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি যোগ করি তাহলে তার যোগফল কত হবে, লেন্থ কত হবে না 28 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের যেটা দিয়েছে অনুপাত দিয়েছে সেটা 3:4। তাহলে টোটাল অনুপাত কত না টোটাল যে অনুপাত সেটা হচ্ছে কত না 7 আছে। তাহলে 7 অনুপাত হচ্ছে কত না 28। তাহলে 1 অনুপাত এর মান কত হবে 28/7। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 1 ইউনিট হচ্ছে কত বা 1 একক হচ্ছে কত না 4। তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রে কত হয়ে যাবে, একে আমরা 4 দিয়ে গুণ করব, তার মানে 4 3 12 এবং প্রস্থ যেটা আছে তাকেও আমরা 4 দিয়ে গুণ করব এবং সেক্ষেত্রে কত হয়ে যাবে না 16 হয়ে যাবে। অঙ্কের ক্ষেত্রে জানতে চেয়েছে যে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি 12 সেন্টিমিটার, প্রস্থ পেয়ে গেছি 16 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা গুণ করব, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি ক্ষেত্রফল পেয়ে যাব। তো 16কে 12 বা 12কে 16 যেটাই বলো, তাহলে সেক্ষেত্রে কত হবে 16 10 160 আর 16 দিয়ে 32। তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে 192 বর্গ সেন্টিমিটার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। বা যেটা জানতে চেয়েছিল যে এখানে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে না 192 সেন্টিমিটার হবে। সুতরাং অঙ্ক এই টাইপেরই অঙ্ক আগে করে এসেছি এবং এই টাইপেরই অঙ্ক সাধারণভাবে পরীক্ষাতে আসে। রেলের বলো এসএসসি বলো বা পিএসসি মিসেলিনিয়াস এই টাইপেরই অঙ্ক বেশিরভাগ থাকে। সুতরাং আইডিয়া ক্লিয়ার থাকলে সরাসরি এই টাইপের অঙ্ক আমরা কিন্তু করে ফেলতে পারবো। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে, পরিসীমা দিয়েছে, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল পেয়ে যাব কত না 56/2 তো 28 হয়ে গেল। তাহলে দুটো দৈর্ঘ্যের এবং প্রস্থের যোগফল 28 আর অনুপাতের দিক থেকে 4 আর 3 7, টোটাল অনুপাত 7। তাহলে 7 ইউনিট যদি কত হয় 28 হয়, তাহলে 1 ইউনিট হচ্ছে কত 4। তাহলে 1 ইউনিট 4 হলে দৈর্ঘ্য কত হবে 4 3 12 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 4কেও 4 দিয়ে গুণ করবো, 4 4 16 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ। তুমি এটাকে দৈর্ঘ্য ধরতে পারো, এটাকে প্রস্থ ধরতে পারো, তার কারণ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বা প্রস্থ গুণিতক দৈর্ঘ্য। তাহলে 12 গুণিতক 16 ক্ষেত্রফল কত হবে না 192 বর্গ সেন্টিমিটার। এবারের অঙ্ক খুবই ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, সিজিএল এসেছিলো। অঙ্কটাতে কি বলছে এখানে
যে একটি আয়তাকার পার্কে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে। পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার? তো ক্ষেত্রফল যদি আমাকে বের করতে বলে তাহলে সেক্ষেত্রে অবধারিতভাবে তার দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আমাকে জানতে হবে, তবে গিয়ে আমি ক্ষেত্রফল বের করতে পারব। তো প্রথমে একটা জিনিস বলেছে যে মাঠটা যখন পরিক্রমা করছে, পরিক্রমা করতে কত সময় লাগাচ্ছে না এখানে দিয়ে দিয়েছে। মাঠ পরিক্রমা বলতে কি না পুরো যে মাঠ 4টে বাহু পুরোটা কী করবে না অতিক্রম করবে। যদি এখান থেকে স্টার্ট করে তাহলে এখান থেকে গিয়ে আবার এখানে আসবে, এটা হচ্ছে পুরোটা কী হবে না পরিক্রমা হবে। তার মানে কী হবে না পরিসীমা কভার করবে। এটা 4টে বাহুর যোগফল মানে কি না পরিসীমা। তো সেক্ষেত্রে সেই পরিসীমা কত আমরা প্রথমে বের করবো, সেটা কত দিয়েছে না 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেতে সময় লাগাচ্ছে কত না 8 মিনিট। তাহলে 8 মিনিটে সে কত যাচ্ছে সেটা দেখে নেব। তাহলে স্পিড কত না 12 কিলোমিটার, ঠিক আছে। তার মানে 60 মিনিটে কত যাচ্ছে 12 কিলোমিটার। তো সেটাকে আমি সরাসরি মিটারে কনভার্ট করব, সেটা হচ্ছে কত না 12,000 মিটার, ঠিক আছে। তাহলে 60 মিনিটে যদি যায় তাহলে 1 মিনিটে কত যাবে না 12,000 ডিভাইডেড বাই 60 এবং সময় লেগেছে কত 8। তো তার ক্ষেত্রে কত লাগবে না সরাসরি এখানে 8 করে দেবো, 0 0 কেটে যাবে, 6 দিয়ে কাটবো, 6 2 12, 200। তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1600 মিটার। মিটারেই দিয়েছে এক্ষেত্রে, হ্যাঁ মিটারেই দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি না এটা হচ্ছে পরিসীমা। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি না পরিসীমা আমরা পেলাম। তো পরিসীমা যেটা পেয়েছি সেটা হচ্ছে কত না 1600। তাহলে একে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা 800 বেরোবে। এটা কি আছে না এটা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। পরিসীমা হচ্ছে কি না 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা যেটা আছে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা বেরোবে বা এখানে যেটা 800 মিটার বেরিয়েছে সেটা হচ্ছে কত না দৈর্ঘ্য এবং প্রস্থের কি দিয়েছে না টোটাল যোগফল হচ্ছে কত না 800 মিটার। তো এবারে অঙ্কে যেটা দিয়েছিল সেটা হচ্ছে কি যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত প্রথমে দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য এবং প্রস্থ এদের অনুপাত দিয়ে দিয়েছে। সেই অনুপাতটা কত দিয়েছিল না 3:2, 3:2 এই অনুপাত। তো টোটাল যে অনুপাত সেই টোটাল অনুপাত কত না 5 এবং এই 5 অনুপাত মানে কি না পরিসীমা, সেটা হচ্ছে কত এই পরিসীমার অর্ধেক, সেটা হচ্ছে কত না 800। তাহলে 5 ইউনিট যদি 800 হয় তাহলে 1 ইউনিট কত হবে না 160 হবে, 16 5 80, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাবে না একে আমরা 160 দিয়ে গুণ করব, তাহলে 16 3 48, আর যেটা প্রস্থ আছে তাকেও আমরা 160 দিয়ে গুণ করব। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 320 হবে। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে 480 মিটার এবং প্রস্থ হচ্ছে 320 কিলোমিটার, 320 মিটার। তাহলে এক্ষেত্রে জানতে চেয়েছে ক্ষেত্রফল কত না ক্ষেত্রফল দুটোকে আমরা জাস্ট গুণ করে ক্ষেত্রফলই চেয়েছে, হ্যাঁ ক্ষেত্রফল চেয়েছে। তাহলে 48 আর 32 তো কত হবে এক্ষেত্রে না এটা হয়ে যাবে তোমার 1536 আর দুটো শূন্য হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে মিটার, তার মানে 1,53,600 বর্গমিটার হচ্ছে কি না এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। বা যেটা ক্ষেত্রফল চেয়েছিল ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার না 1,53,600 বর্গমিটার হচ্ছে পার্কের ক্ষেত্রফল। সুতরাং খুবই ইম্পর্টেন্ট অঙ্কর ক্ষেত্রে আমরা সরাসরি কি করলাম না প্রথমে 8 মিনিটে যেটা গেছে সেটাকে আমি করব, যেহেতু বর্গ মিটার উত্তরেই দিয়ে দিয়েছে তো সরাসরি কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করলাম। 1 ঘন্টায় কত যাচ্ছে বা 60 মিনিটে কত যাচ্ছে 12 কিলোমিটার বা 12,000 মিটার। তাহলে 8 মিনিটে যাচ্ছে 1600 মিটার। এই 1600 মিটার যাচ্ছে মানে কি পুরো মাঠটা পরিক্রমা করছে মানে পরিসীমা অতিক্রম করলো। তো পরিসীমা যদি 1600 হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত হবে তাকে 2 দিয়ে ভাগ করবো, 800 হয়ে গেল। আর যেহেতু এদের অনুপাত দিয়েছে 3:2, তাহলে অনুপাত হচ্ছে 5 ইউনিট মানেই হচ্ছে কত 800। তাহলে 1 ইউনিট 1600 160, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 480, প্রস্থ হচ্ছে 320। তো দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি গুণ করলে আমাদের কী হয় ক্ষেত্রফল বেরিয়ে যায়। সুতরাং সেদিক থেকে আমাদের উত্তর কত হয়ে গেল না 1,53,600 বর্গমিটার। এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটাও সিজিএল এসেছিল এসএসসিতে। তো সেক্ষেত্রে এই অঙ্কটা আমরা প্রথমে দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা 34 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো এক্ষেত্রে কী জানতে চেয়েছে না কর্ণ জানতে চেয়েছে। তো কর্ণ মানে আমরা জানি যে কর্ণ হচ্ছে কি না দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাকে যদি আমরা রুট করি তাহলে সেক্ষেত্রে কর্ণ হবে। অথবা আমরা উল্টো দিক থেকে বলতে পারি যদি কর্ণ স্কোয়ার সমান হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে প্রথমে আমরা কি করব না আয়তক্ষেত্রে যেটা ক্ষেত্রফল নিয়েছে
ক্ষেত্রফল আমরা কি জানি না, ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে কি না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হবে না ক্ষেত্রফল হবে, এবং সেটা দিয়েছে কত না 60 বর্গ সেন্টিমিটার। অঙ্কটা ভালো করে দেখে নেবে। এবং এক্ষেত্রে পরিসীমা যেটা দিয়েছে, পরিসীমা কি দিয়েছে না পরিসীমা যেটা দিয়েছে সেটা হচ্ছে কত দিয়েছে এক্ষেত্রে না পরিসীমা হচ্ছে 34 সেন্টিমিটার। তাহলে 34 সেন্টিমিটার যদি পরিসীমা হয় তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো যোগফল কত হবে না পরিসীমাকে 2 দিয়ে ভাগ করুন তাহলে আমরা পেয়ে যাব। তো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না 17 হচ্ছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি তোমরা খেয়াল করবে অঙ্ক কিভাবে হচ্ছে, যে একটা দুটো জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে 60 এবং দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল হচ্ছে কত না 17। তাহলে এমন দুটো সংখ্যা দরকার যাদের গুণফল হবে 60 এবং যাদের যোগফল হবে 17। তাহলে সংখ্যাটা কি হবে, তাহলে আমরা কি করব না 60 যেটা আছে 60কে এমন একটা ফ্যাক্টরে ভাগ করব যাদের গুণফল হবে 60 এবং যোগফল হবে কত না 17। তো 15 4 60, তাই না, এভাবে করতে পারি 12 5 60, 20 3 60, যেটাই হোক, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে তাদের যোগফল যেন 17 হয়। শুধুমাত্র যোগফল কোন ক্ষেত্রে হবে না 12 5 60, 12 এবং 5 একে যদি আমরা গুণ করি তাহলে 12 5 60 হবে, ঠিক আছে, আর 12 এবং 5কে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে 17 হবে। আমাদের কন্ডিশান ফুলফিল হয়েছে, দুটো কন্ডিশান। একটা কি বলেছিলাম যে 60কে এমন ফ্যাক্টরে ভাগ করব যাদের গুণফল কি হবে 60 হবে এবং যোগফল হবে কত না 17 হবে। তাহলে 60কে ভাঙালাম, সেটা হচ্ছে কত 12 5 60, 12 এবং 5 গুণ করলে 60 হবে, 12 এবং 5 যোগ করলে কত হবে 17 হবে। তার মানে এক্ষেত্রে দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে কত না 12 এবং প্রস্থ যেটা সেটা হচ্ছে কত না 5 হচ্ছে। অঙ্কে কি জানতে চেয়েছিল না কর্ণ কত। তো আমরা কর্ণ যেটা একটু আগে বললাম যে কর্ণ বা কর্ণককে যদি আমরা বর্গ করি সেটা কি হবে না দৈর্ঘ্য স্কোয়ার প্লাস আর কি হবে না প্রস্থ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, বা সরাসরি আমরা কর্ণ সমান কি আছে যেটা ফর্মুলায় দেওয়া আছে, কর্ণ সমান হচ্ছে যে দৈর্ঘ্য স্কোয়ার এবং প্রস্থ স্কোয়ার তাকে আমরা রুট করে ফেলবো, তাহলে সেক্ষেত্রেও কর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। দৈর্ঘ্য হচ্ছে কত 12 স্কোয়ার প্লাস এখানে প্রস্থ হচ্ছে 5 স্কোয়ার, এটাকে আমরা রুট করে ফেলবো, তাহলে কত হবে 12 12 144 আর 5 5 25, এটাকে যদি রুট করি তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো না 144 আর 25 তো 169, এটাকে রুট আছে তো রুটের বাইরে গেলে সেটা কত হয়ে যাবে না 13 হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে যেটা জানতে চেয়েছিল যে কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার না 13 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। সুতরাং যখন এই ধরনের অঙ্ক থাকবে অঙ্কের ক্ষেত্রে জাস্ট বুঝে নিয়ে অঙ্ক করা, অঙ্কর কনসেপ্ট ক্লিয়ার করে তবে গিয়ে করা। তো পরিসীমা যেহেতু কর্ণ যেহেতু জানতে চেয়েছে, কর্ণ জানতে গেলে আমাদের দরকার দৈর্ঘ্য এবং প্রস্থ। যেমন এর আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যে ক্ষেত্রফল জানতে চাইছে, তো ক্ষেত্রফল জানতে গেলে কী হবে না দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে, কোনো একটা থাকলে তাহলে আরেকটা জানতে হবে, সেটা কীভাবে। ঠিক তেমনি কর্ণ জানতে গেলে দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে, কিন্তু এখানে আমাকে কী দিয়েছে ক্ষেত্রফল দিয়েছে আর পরিসীমা দিয়েছে। ক্ষেত্রফল 60, তার মধ্যে কি আছে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোর গুণফল আছে, আর পরিসীমা থেকে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল পেলাম। তো দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে 60, দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল হচ্ছে 17। যখন এই ধরনের কন্ডিশান থাকবে সেক্ষেত্রে আমরা জাস্ট ক্ষেত্রফল যেটা আছে বা এরিয়া আছে তাকে আমরা এমন ফ্যাক্টরে ভাগ করব যাদের গুণফল হবে 60 এবং যোগফল হবে কত না 17 হবে। বা অনেক অঙ্ক থাকবে যে তাদের ক্ষেত্রফল 60 দিয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থের বিয়োগফল দিয়ে দিয়েছে, তো সেখানে একই কথা বলবো দুটো সংখ্যার গুণফল এত হবে এবং বিয়োগফল এত হবে, তো সংখ্যাটা কী। তার মানে সেক্ষেত্রে এই ক্ষেত্রফল যেটা আছে তাকেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বা ফ্যাক্টরে করব। তো এক্ষেত্রে 60কে আমরা এমন ফ্যাক্টরে করলাম যাতে তাদের গুণফল 60 হবে এবং যোগফল কত হবে 17 হবে। তাহলে 12 5 60, 12 আর 5 60 হবে, 12 এবং 5কে যোগ করলে 17 হবে। তার মানে এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 12 এবং প্রস্থ হচ্ছে 5। এবার আমরা কর্ণ সরাসরি করতে পারবো। কর্ণের যে আমাদের ফর্মুলা ছিল রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তো সেদিক থেকে আমরা কর্ণ পেয়ে গেলাম কত না 13 সেন্টিমিটার। তো অঙ্ক তোমরা এইভাবে বুঝে বুঝে করবে, তাহলে এই ধরনের অঙ্ক করতে তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না বা কোনোরকম কোনো কঠিন বলে কিছু মনে হবে না। আইডিয়া ক্লিয়ার থাকলে তবে গিয়ে হবে, তাহলে কোনোরকম কোনো অসুবিধা হবে না। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে তোমরাও নিয়মিত এই ধরনের অঙ্কের ক্লাস তোমরা দেখতে পাবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি।
দেখা হবে পরের ক্লাসে।